আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো আরও টুনটুনি ও আরও ছোটাচ্ছু বইয়ের ৯ নম্বর পর্ব। সেই রাতেই টুনি ছোটাচ্ছুর ল্যাপটপ নিয়ে বসে গেল। ইমেইল অ্যাড্রেসটা টাইপ করে সে পাসওয়ার্ডের জায়গার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখানে ফাক্কু স্যারের ছেলে ফয়সালের নাম লিখে সেটাকে ৮ অক্ষর বানানোর জন্য শেষে 1 আর 2 লিখে প্রথমবার চেষ্টা করে। টুনি ধরেই নিয়েছিল এখন লেখা হবে ভুল পাসওয়ার্ড। তখন সে আরও একটা কিছু লিখবে, তারপর আরেকটা, তারপর আরেকটা, শেষ পর্যন্ত কিছুই হবে না। কিন্তু সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যখন দেখল পাসওয়ার্ড সঠিক আর সে ফাক্কু স্যারের ইমেইলের ভিতরে ঢুকে গেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! তার মানে শান্ত ভাইয়া ঠিকই বলেছে, গাধা টাইপের মানুষেরা নিজের ছেলে মেয়েদের নাম দিয়ে পাসওয়ার্ড তৈরি করে। টুনি দেখল তার সামনে ফাক্কু স্যারের কাছে পাঠানো সবগুলো ইমেইল। কিছু কিছু ফাক্কু স্যার খুলে দেখেছে, কিছু কিছু খুলে দেখেননি। অবিশ্বাস্য ব্যাপার, সে একবারে পাসওয়ার্ডটা আন্দাজ করে ফেলতে পারবে স্বপ্নেও ভাবেনি। উত্তেজনায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। কিছুক্ষণ নিঃশব্দে সে ল্যাপটপের মনিটরের দিকে তাকিয়ে থাকে। নানান জায়গা থেকে নানা ধরনের ইমেল এসেছে। তার মাঝে হঠাৎ করে একটা ইমেইলে তার দৃষ্টি আটকে গেল। ইমেইলের টাইটেল ছাপানোর জন্য গণিতের প্রশ্ন, যার অর্থ স্কুল যাদের কাছে প্রশ্ন ছাপিয়ে আনে তাদের কেউ একজন ফাক্কু স্যারের কাছে কোনো কারণে একটা ইমেল পাঠিয়েছে। ফাক্কু স্যার প্রশ্নটা খুলে দেখেছে, কাজেই আরও একবার খুলে দেখলে কোনো ক্ষতি নেই। টুনি ইমেইলটা খুলে পড়ল। প্রশ্ন টাইপ করতে গিয়ে কোনো একটা শব্দ পড়তে পারছে না। সেটা জিজ্ঞেস করে একটা ইমেল পাঠিয়েছে এবং সেটার দিকে তাকিয়ে হঠাৎ করে টুনির মাথায় ফাক্কু স্যারকে সঠিক শাস্তি দেওয়ার জন্য চমৎকার একটা আইডিয়া হাজির হলো। আইডিয়াটা কাজ করতেও পারে, আবার শেষ মুহূর্তে কচলেও যেতে পারে, কিন্তু পদ্ধতিটা খুবই নিরাপদ। যদি এভাবে কাজ না করে ভবিষ্যতে আরও একবার অন্যভাবে চেষ্টা করতে পারবে। একজন মানুষের ইমেইল পাসওয়ার্ড জানা থাকলে অনেক কিছু করা যেতে পারে। পরের কয়েকদিনে টুনি অনেক কষ্ট করে শান্তর স্কুলের অঙ্ক ম্যাডামের প্রশ্নটি টাইপ করে ফেলল। শান্ত আর শাপলা একই ক্লাসে পড়ে, কাজেই এই প্রশ্নটি শান্তর ক্লাসের উপযোগী হলে নিশ্চয়ই শাপলাদের ক্লাসেরও উপযোগী হবে। প্রশ্নটির শেষে সে অবশ্যই একটি বাড়তি প্রশ্ন জুড়ে দিল। সব মিলিয়ে 11টি প্রশ্ন ছিল, তারটি হলো 12 নম্বর প্রশ্ন। তারপর টাইপ করা এই প্রশ্নটা সে যারা স্কুলের জন্য প্রশ্ন ছাপায় তাদের কাছে পাঠিয়ে দিল। সাথে লিখে দিল, আপনাদের যেহেতু হাতে লেখা প্রশ্ন টাইপ করতে সমস্যা হচ্ছে, কাজেই আমি পুরোটা নিজেই টাইপ করে পাঠিয়ে দিচ্ছি। আপনারা যদি এর মাঝে কোনো কিছু টাইপ করে ফেলে থাকেন তাহলে সেটা ব্যবহার না করে আমার টাইপ করা প্রশ্নটি ব্যবহার করুন। এখানে কোনো ভুল থাকবে না। সহযোগিতার জন্য ধন্যবাদ। টুনি নিজের ফাক্কু স্যারের আসল নামটা লিখে দিল। যদি আসল ব্যাপারটা কেউ ধরতে না পারে তাহলে শাপলাদের অঙ্ক পরীক্ষার সময় ব্যাপারটা প্রথম ধরা পড়বে। তাদের ক্লাসের ছেলেমেয়েরা সবাই অঙ্ক প্রশ্নের জন্য 1000 করে টাকা দিয়ে রেখেছে। সেজন্যে তারা সাজেশন হিসেবে আসল প্রশ্নটা পেয়েও গেছে। সবাই সেগুলো মুখস্থ করে এসে পরীক্ষার হলে আবিষ্কার করবে সম্পূর্ণ নতুন একটা প্রশ্ন। তখন ফাটাফাটি একটা মজা হলেও হতে পারে। আর যদি আসল ব্যাপারটা ধরা পড়ে যায় তাহলে কিছু করার নেই। তখন নতুন করে একেবারে গোড়া থেকে আরেকবার শুরু করতে হবে। টুনির সময়ের অভাব নেই, মাথাতে বুদ্ধির অভাব নেই। আগে হোক পরে হোক ফাক্কু স্যারকে সে একদিন ধরবেই ধরবে। 2 সপ্তাহ পর শাপলাদের ক্লাসে অঙ্ক পরীক্ষার দিন যা একটা ঘটনা ঘটল সেটা বলার মতো না। ছাত্রছাত্রীরা সবাই এক ধরনের ফুরফুরে মেজাজে পরীক্ষা দিতে বসেছে। অন্যান্য পরীক্ষায় পড়াশোনা করতে হয়, এই পরীক্ষায় কি আসবে সবাই জানে, তাই বেশি লেখাপড়া করতে হয় না। ফাক্কু স্যারের বাসায় সবাই পরীক্ষার প্রশ্ন কয়েকবার প্র্যাকটিসও করে এসেছে। প্রশ্নটা হাতে পাওয়ার পর সারা ক্লাসে প্রথমে একটা গুঞ্জন শুরু হলো। তারপর দেখতে দেখতে হট্টগোল শুরু হলো। যেসব স্যার আর ম্যাডাম পরীক্ষায় গার্ড দিতে এসেছে তারা অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুলে জেল দেয় এরকম গাট্টা গোট্টা একটা ছেলে যে এর মাঝে শেভ করা শুরু করে দিয়েছে, দাঁড়িয়ে বলল, ভুল প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন দেওয়ার কথা না।
ভুল প্রশ্ন? অন্য সাবজেক্টের? না। তাহলে অন্য ক্লাসের? না। তাহলে তোমরা কিভাবে জানো এটা ভুল প্রশ্ন? আমরা জানি এটা ভুল প্রশ্ন। অন্য অনেকে তখন হইচই শুরু করলো, টেবিলে থাবা দিতে লাগলো, চিৎকার করতে লাগলো। একজন মানুষ একা কখনো যে কাজটা করতে সাহস পায় না, একসাথে অনেকে মিলে সেটা খুব সহজেই করে ফেলে। কাজেই সেকশনের প্রায় 100 ছেলে মেয়ে হঠাৎ করে একসাথে চেঁচামেচি শুরু করলো। তারা টেবিলে থাবা দিয়ে লাফাতে শুরু করলো, কাগজপত্র ছুঁড়ে মারতে লাগলো। একজন জানালার একটা কাঁচ ভেঙে ফেলার পর আরও অনেকে জানালার কাঁচ ভাঙতে শুরু করলো। স্কুলের অন্য স্যার ম্যাডামেরা ছুটে এলো এবং তাদের সাথে ফাক্কু স্যারও হাজির হয়ে গেল। প্রিন্সিপাল আতঙ্ক দৃষ্টিতে হল ঘর বোঝাই চিৎকার করতে থাকা, লাফাতে থাকা, জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকা, জানালার কাঁচ ভাঙতে থাকা ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থেকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে এখানে? একটু আগেই যে ছেলেমেয়েরা শান্তশিষ্ট ছেলেমেয়ে ছিল, এখন তাদের ভিতরে এড্রেনালাইন হরমোন বের হতে শুরু করেছে। সবাই এখন ছোট ছোট এক একটি ইবলিস। তারা প্রিন্সিপালের প্রশ্নের উত্তর না দিয়ে চিৎকার করতে থাকলো, চেঁচামেচি করতে থাকলো, দাপাদাপি করতে থাকলো। প্রিন্সিপাল আর অন্যান্য স্যার 2 হাত তুলে সবাইকে থামানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনো লাভ হলো না। ফাক্কু স্যার একটা প্রশ্ন হাতে নিয়ে সেটার উপর চোখ বুলিয়ে চমকে উঠল। ঠিক তখন পিছন থেকে একটা ছাত্র তার প্রশ্নটা পাকিয়ে গোল করে ফাক্কু স্যারের দিকে ছুঁড়ে দিল। সেটা পুরোপুরি লক্ষ্যভেদ করতে না পারলেও অন্যরাও কিছুক্ষণের মাঝে তাদের প্রশ্ন গোল পাকিয়ে ফাক্কু স্যারের দিকে ছুটতে লাগলো এবং কিছু কিছু একেবারে নিখুঁত লক্ষ্যভেদ করতে শুরু করলো। বাড়াবাড়ি রকম রেগে যাওয়া একজন তার জ্যামিতি বক্স ছুঁড়ে মারল। তখন অন্যরা উৎসাহ পেয়ে তাদের জ্যামিতি বক্স ছুঁড়ে মারতে লাগলো। তখন ঝনঝন শব্দে হল ঘর কেঁপে উঠতে থাকে। ছেলেমেয়েরা একটু পরেই তাদের বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে যায়, তারপর হল ঘরের মাঝে ছোটাছুটি করতে থাকে। ছেলেমেয়েরা তখন ভয় পেয়ে এবারে ক্লাসরুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। প্রিন্সিপাল ম্যাডাম ফ্যাকাশে মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ব্যাপারটা কি? ছেলেমেয়েগুলো এভাবে খেপে গেছে কেন? গার্ড দিতে আসা একজন স্যার বলল, প্রশ্নটা পেয়েই ছেলে মেয়েগুলো খেপে গেল। বলতে লাগলো, এটা তাদের প্রশ্ন না, এটা ভুল প্রশ্ন। অন্য সাবজেক্টের প্রশ্ন? না না, এটা গণিতেরই প্রশ্ন। অন্য ক্লাসের প্রশ্ন? না, তাদের ক্লাসেরই প্রশ্ন। তাহলে তারা কেমন করে বুঝলো এটা ভুল প্রশ্ন? সেটাই তো বুঝতে পারছি না। কাছেই ফাক্কু স্যার একটা প্রশ্ন হাতে দাঁড়িয়েছিল, তার চোখ মুখ ফ্যাকাশে। প্রশ্নটা হাতে নিয়ে একটু পরপর ঢোক গিলছে। প্রিন্সিপাল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এদের অঙ্ক টিচার না? ফাক্কু স্যার দুর্বলভাবে মাথা নাড়ল। প্রিন্সিপাল ম্যাডাম জিজ্ঞেস করলো, আপনি প্রশ্ন করেছেন না? হ্যাঁ। তাহলে সমস্যাটা কি? এটা আসলে আমার প্রশ্ন না। আপনার প্রশ্ন না? না। তাহলে কার প্রশ্ন? সেটাই তো বুঝতে পারছি না। কেমন করে হলো? যাদেরকে প্রশ্ন ছাপাতে দিয়েছি তারা ভুল করে অন্য স্কুলের প্রশ্ন দিয়ে দিয়েছে। পাশে দাঁড়ানো একজন স্যার বলল, প্রশ্নের উপর আমাদের স্কুলের নাম, ক্লাস, পরীক্ষার তারিখ সবই ঠিক আছে তো। প্রিন্সিপাল ম্যাডাম ভুরু কুচকে ফাক্কু স্যারের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। ছাত্রছাত্রীরা কেমন করে জানলো এটা ভুল প্রশ্ন, এটা অন্য প্রশ্ন? ফাক্কু স্যার তার মাথা চুলকাতে থাকে, কোনো উত্তর দেয় না। প্রিন্সিপাল ম্যাডাম চোখ সরু করে ফাক্কু স্যারের দিকে তাকিয়ে থেকে বলল, ছেলেমেয়েরা যদি বলতো প্রশ্ন কঠিন হয়েছে, বুঝতে পারছে না, তাহলে একটা কথা ছিল। কিন্তু তা তো বলছে না। ছেলেমেয়েরা বলছে ভুল প্রশ্ন, তার মানে একটা শুদ্ধ প্রশ্ন আছে। সেই শুদ্ধ প্রশ্নটার কথা তারা কেমন করে জানল? ফাক্কু স্যার ডাঙায় তোলা মাছের মতো খাবিত খেতে লাগলো। এবারেও কোনো উত্তর দিল না। হল ঘরের ভেতরে তখন তুলকালাম কাণ্ড ঘটছে এবং বাইরে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যেতে লাগলো। কম বয়সী একজন টিচার বলল, মনে হয় পুলিশ ডাকতে হবে। আরেকজন বলল, পুলিশে হবে না, মিলিটারি ডাকতে হবে। প্রিন্সিপাল ম্যাডাম বলল, এটা চলতে দেওয়া যাবে না, এদের থামাতে হবে। কম বয়সী শিক্ষক বলল, কেমন করে থামাবো? উঁচু ক্লাসের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এরা এখন রীতিমতো মব, মব খুব ভয়ঙ্কর।
প্রিন্সিপাল ম্যাডাম বলল, জানি, কিন্তু এভাবে তো উচ্ছৃঙ্খল হতে দেওয়া যাবে না। ভিতরে ঢুকতে হবে। আসেন সবাই আমার সাথে। সবাই তখন আবার হল ঘরে গিয়ে ঢুকলো এবং তাদের দেখে ছেলেমেয়েরা আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠল। তাদের চিৎকার হইচই এবারে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। প্রিন্সিপাল ম্যাডাম খামোখায় তাদের শান্ত করার চেষ্টা করতে লাগলো। কোনো লাভ হলো না। পুরো হল ঘরে শুধুমাত্র শাপলা তার সিটে চুপচাপ বসেছিল। শুধু যে বসেছিল তা না, এই ভয়ঙ্কর হইচই চেঁচামেচি গোলমালের মাঝে একটা প্রশ্নের উত্তর পর্যন্ত লিখে ফেলেছে। এবারে সে খাতা বন্ধ করে তার সিট থেকে উঠে হল ঘরে প্রিন্সিপালের কাছে এসে দাঁড়ালো। বলল, ম্যাডাম, আমি একটু চেষ্টা করে দেখব এদের শান্ত করা যায় কি না। তুমি পারবে? চেষ্টা করে দেখি। ঠিক আছে, দেখো। শাপলা তখন লাফ দিয়ে হল ঘরের সামনে রাখা টেবিলের উপর উঠে গেল। তারপর 2 হাত উপরে তুলে নাড়াতে শুরু করল। ছেলে মেয়েদের শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। এবারে তারা শাপলার দিকে হাতের কাছে যা পাওয়া গেল সেটা ছুটতে শুরু করলো। শাপলা সাবধানে নিজেকে রক্ষা করতে করতে চেঁচাতে লাগলো, 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর। তার চিৎকার শেষ পর্যন্ত কাজে লাগলো। ছাত্রছাত্রীরা একটু শান্ত হয়ে জিজ্ঞেস করলো, 12 নম্বর কি? তোরা কি 12 নম্বর প্রশ্নটা দেখেছিস? ছাত্রছাত্রীরা প্রশ্নটা হাতে পেয়েই ক্ষেপে উঠেছিল। পুরোটা পড়ে দেখার সময় তারা পায়নি। এবারে তারা 12 নম্বর প্রশ্নটা দেখতে চেষ্টা করলো, কিন্তু তাদের কারো হাতেই প্রশ্ন নেই। এবারে তারা 12 নম্বর প্রশ্নটা দেখতে চেষ্টা করলো, কিন্তু তাদের কারো হাতেই প্রশ্ন নেই। সবাই প্রশ্নটা গোল্লা বানিয়ে তার ফাক্কু স্যারের দিকে ছুঁড়ে মারতে চেষ্টা করেছিল। শাপলা বলল, আমার কাছে প্রশ্নটা আছে, তোদের পড়ে শোনায়। ছাত্রছাত্রীরা এবারে পুরোপুরি শান্ত হয়ে 12 নম্বর প্রশ্নটা শোনার জন্য শাপলার দিকে তাকিয়ে থাকে। শাপলা তখন টুনি নিজে থেকে লেখা 12 নম্বর প্রশ্নটা পড়ে শোনাতে শুরু করে। সে বলল, এই প্রশ্নটা সোজা, তোরা সবাই এর উত্তর দিতে পারবি। প্রশ্নটা হচ্ছে এরকম, জৈনিক দুর্নীতিবাজ শিক্ষক তার কাছে প্রাইভেট না পড়লে ছাত্রছাত্রীদের পরীক্ষায় ফেল করিয়ে দেন। ফাইনাল পরীক্ষার প্রশ্ন বলে দেওয়ার জন্য এই শিক্ষক প্রতি ছাত্রছাত্রীর কাছ থেকে 1000 করে টাকা নিয়েছে। ক্লাসের সর্বমোট 150 জন ছাত্রছাত্রী থাকলে ফাইনাল পরীক্ষা উপলক্ষে এই দুর্নীতিবাজ শিক্ষকের কত টাকা উপার্জন হয়েছে? হল ঘরের সব ছাত্রছাত্রী আবার একসাথে চিৎকার করে উঠল। শাপলা হাত তুলে তাদের থামানোর চেষ্টা করতে থাকে। এবারে ছাত্রছাত্রীরা বেশ সহজেই থেমে গেল। শাপলা বলল, তোরা যদি সবাই মিলে চিৎকার করিস তাহলে কোনো লাভ হবে না। যদি স্যার ম্যাডামের সাথে কথা বলতে চাস, একজন দাঁড়িয়ে কথা বল। একজন, সবাই না, শুধু একজন। মোটা সোটা একটা মেয়ে বলল, তুই বল আমাদের হয়ে। শাপলা বলল, আমি অঙ্ক স্যারের কাছে প্রাইভেট পড়ি না, সেই জন্য আমি কিছু জানি না। এই প্রশ্নটা তো আমার কাছে ভালোই লাগছে। 12 নম্বরটা তো মুখে মুখেই করা যায়। দুর্নীতিবাজ শিক্ষকের 1,50,000 টাকা উপার্জন হয়েছে। হল ঘরে সব ছেলেমেয়ে একসাথে হেসে উঠল। ভয়ঙ্কর এক ধরনের হাসি, শুনলে আত্মা শুকিয়ে যায়। শাপলা হাত তুলতেই আবার সবাই থেমে গেল। শাপলা বলল, ভিতরের ব্যাপার আমি কিছুই জানি না, জানলে আমি বলতাম। তোরা কেউ একজন বল। তখন চশমা পরা একটা ছেলে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি বলবো। শাপলা বলল, ভেরি গুড। তারপর টেবিল থেকে নিচে নেমে প্রিন্সিপাল ম্যাডামকে বলল, ম্যাডাম, আপনি এখন এদের মুখ থেকে শুনেন। সবাই শান্ত হয়েছে। হইচই, দাপাদাপি, চিৎকার চেঁচামেচি থেমেছে। তাই প্রিন্সিপাল ম্যাডামের একটু সাহস ফিরে এলো। 2 পা এগিয়ে বলল, বলো ছেলে, কি বলবে? চশমা পরা ছেলেটা গলা পরিষ্কার করে বলল, আমরা সবাই ঠিকভাবে লেখাপড়া করতে চাই। আমরা টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিতে চাই না। প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় ভালো নম্বর পেতে চাই না। কিন্তু আমাদের অঙ্ক স্যার আমাদের সেটা করতে বাধ্য করেছেন। ক্লাসের সবাইকে তার কাছে প্রাইভেট পড়তে হয়। যারা তার কাছে প্রাইভেট পড়ে না, স্যার তাদেরকে ফেল করিয়ে দেন। আমাদের ক্লাসে শুধু শাপলা অঙ্ক স্যারের কাছে প্রাইভেট পড়ে না। শুধু শাপলার সাহস আছে, আমাদের নাই। আমাদের আব্বু আম্মুরা ভয় পান। প্রাইভেট পড়ে না বলে শাপলার কত যন্ত্রণা হয় আপনারা সেটা জানেন না। ক্লাসের স্যার সবসময় শাপলাকে অপমান করেন, শাস্তি দেন। শাপলা আমাদের ক্লাসের সবচেয়ে ভালো গণিত জানে।
গণিত অলিম্পিয়াডে মেডেল পায়। ক্লাসের পরীক্ষায় স্যার সব সময় তাকে গোল্লা দেন। শাপলা সেটা সহ্য করে, কাউকে কিছু বলে না। ছেলেটা একটু দম নিয়ে বলল, প্রত্যেক পরীক্ষার আগে স্যারকে সাজেশনের জন্য টাকা দিতে হয়। নামে সাজেশন, আসলে স্যার পুরো প্রশ্নটা বলে দেন। আমরা সেই প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিই। পরীক্ষায় সবাই A+ পাই, কেউ কোনো গণিত শিখি না। এইবারও ফাইনাল পরীক্ষার আগে স্যার সবার কাছে 1000 টাকা করে চেয়েছেন। আমরা টাকা দিয়েছি। যাদের টাকা পয়সা টানাটানি তাদের আব্বু আম্মু ধার কর্জ করে টাকা দিয়েছি। সেই টাকা নিয়ে অঙ্ক স্যার পরীক্ষার সাজেশন দিয়েছেন। আমরা সবাই সেই সাজেশন মুখস্থ করে এসেছি। এসে দেখি এখন অন্য প্রশ্ন। সেটা দেখে সবার মাথা গরম হয়ে গেছে। হলঘরের অন্যরাও তখন একসাথে কথা বলতে শুরু করলো। আগের মতো হইচই করে নয়, শান্তভাবে। প্রিন্সিপাল ম্যাডাম তখন হাত তুলে তাদের শান্ত করে একজন একজন করে সবার কথা শুনল। সবার বক্তব্য মোটামুটি একরকম। কথা বলতে বলতে কয়েকজনের গলা ভেঙে গেল, কয়েকজন হাও মাও করে কাঁদতে লাগলো। প্রিন্সিপাল ম্যাডাম তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। তারপর হল ঘরের সামনে দাঁড়িয়ে বলল, আমি দেখছি কি করা যায়, তোমরা আজকে বাসায় যাও। আজকের পরীক্ষাটা অন্য একদিন নেওয়া হবে। ছাত্রছাত্রীরা বের হওয়ার সময় লক্ষ্য করল টেলিভিশনের ক্যামেরা নিয়ে সাংবাদিকেরা চলে এসেছে। এত তাড়াতাড়ি তারা কেমন করে খবর পেল? এক সপ্তাহ পর দেখা গেল স্কুলের কোনায় গাছের ছায়ায় ঢাকা সিঁড়িতে শাপলা আর টুনি বসে বসে সিগারেট খাচ্ছে। আজকাল টুনিও শাপলার মতো কায়দা করে সিগারেট খাওয়া শিখে গেছে। সিগারেট খেতে খেতে দুইজন হেসে কুটিকুটি হচ্ছে। শাপলা টুনির পিঠে থাবা দিয়ে বলল, বুঝলি টুনি, তোকে একটা গোল্ড মেডেল দিব ঠিক করেছি। 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি 10 ভরির মেডেল। টুনি সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, কখন দিবে শাপলা আপু? এখনই দিব, সাথে নিয়ে এসেছি। যে ফাকু স্যারকে স্কুল থেকে বিদায় করতে পারে তাকে এর চাইতে বড় মেডেল দেওয়া দরকার। 10 ভরি মেডেল অনেক বড়, এর চাইতে বড় দরকার নেই শাপলা আপু। ঠিক আছে বলে শাপলা তার পকেট থেকে 24 ক্যারেট 10 ভরি ওজনের সোনার মেডেলটা বের করে টুনির গলায় পরিয়ে দিল। টুনি মেডেলটা দেখে একেবারে হতবাক হয়ে গেল। সিগারেটের মতো মেডেলটাও মিছিমিছি, তাতে কি আছে? আনন্দ তো আর মিছিমিছি নয়, আনন্দটা একেবারে 100% খাঁটি। ছোটাচ্ছ সোফায় 2 পা তুলে বসে একটা বই পড়ছে, কিংবা ঠিক করে বললে বলা উচিত একটা বই পড়ার চেষ্টা করছে। তার কাছাকাছি মেঝেতে বসে এই বাসার বাচ্চারা মিলে কিছু একটা খেলছে। খেলাটা লুডো হতে পারত, কিন্তু লুডো খেলায় একজনের সাথে আরেকজনের হাতাহাতি হওয়ার কথা না, কিন্তু এখানে প্রচণ্ড হাতাহাতি হচ্ছে। মাঝে মাঝেই লুডোর বোর্ড কিংবা ঘটি উড়ে যাচ্ছে, কিন্তু সেজন্যে খেলার কোনো সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে না। প্রত্যেকবার ছক্কা পড়ার পর সবাই মিলে যেভাবে চিৎকার করছে সেটা শুনে মনে হতে পারে কেউ একজন ওয়ার্ল্ড কাপ খেলায় পেনাল্টি কিক করে গোল দিয়ে ফেলেছে। ছোটাচ্ছ বই পড়াই খুব বেশি এগোতে পারছিল না। বাচ্চারা আবার একটা কান ফাটানো চিৎকার করার পর ছোটাচ্ছ ধমক দিয়ে বলল, তোরা কি শুরু করেছিস? একজন বলল, খেলছি ছোটাচ্ছ। এটা খেলার নমুনা, এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আরেকজন বলল, ষাঁড় কখনো চেঁচায় না, ষাঁড় ডাকে। তারপর ষাঁড় কেমন করে ডাকে সেটা দেখানোর চেষ্টা করলো। সেটা শুনে সব বাচ্চারা হেসে গড়াগড়ি দিতে লাগলো। ঠিক তখন ছোটাচ্ছু টেলিফোনটা বাজলো। এই হট্টগোলে টেলিফোনে কথা বলা যাবে না জেনেও ছোটাচ্ছু সেটা ধরল। হ্যালো, এটা কি ডিটেকটিভ অফিস? জি, এটা আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিস। কথা ভালো করে শোনার জন্য ছোটাচ্ছু হাত দিয়ে সবাইকে থামানোর চেষ্টা করল। কোনো লাভ হলো না। টেলিফোনের অন্য পাশ থেকে বলল, আমি মাহি কাঞ্চন বলছি। কি বললেন? মাহি কাঞ্চন? এক মুহূর্তে বাচ্চাগুলো পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। তাদের চোখ বড় হয়ে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ফিসফিস করে তারা উচ্চারণ করল, মাহি কাঞ্চন। তারপর সবাই লাফ দিয়ে উঠে ছোটাচ্ছুকে ঘিরে দাঁড়ালো। ছোটাচ্ছু এবং অন্য পাশ থেকে মাহি কাঞ্চন কি বলে শোনার জন্য সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তাদেরকে দোষ দেওয়া যায় না, মাহি কাঞ্চন এই দেশের সবচেয়ে জনপ্রিয় একজন গায়ক।
তার গান শুনলে কম বয়সী মেয়েদের হৃদস্পন্দন থেমে যায়। কয়েক মাস আগে একটা অটোগ্রাফের জন্য ভক্তদের ভেতরে এত মারামারি শুরু হয়ে গিয়েছিল যে পুলিশের লাঠিচার্জ করে থামাতে হয়েছিল। মাহি কাঞ্চনের কনসার্টের ঘোষণা হওয়ার 10 মিনিটের ভিতরে সব টিকিট বিক্রি হয়ে যায়। জ্যোৎস্না রাতে তার গান শুনে মাথা পুরোপুরি আউলে গিয়েছিল এরকম অনেক মানুষ আছে। সেই মাহি কাঞ্চন নিজে ছোটাচ্ছুকে ফোন করেছে। সেটা নিজের কানে শুনেও বাচ্চাদের বিশ্বাস হতে চায় না। মাহি কাঞ্চন ছোটাচ্ছুকে কী বলছে সেটা শোনার জন্য বাচ্চারা ছোটাচ্ছুর কানের কাছে নিজেদের কান লাগানোর জন্য নিঃশব্দে নিজেদের ভিতরে ধাক্কাধাক্কি করতে লাগলো। টেলিফোনের অন্য পাশ থেকে মাহি কাঞ্চন বলল, আমি গান গাই। ছোটাচ্ছু বলল, সেটা আপনাকে বলতে হবে না, আমরা সবাই জানি। মাহি কাঞ্চনকে দেশে সবাই চিনে। আমি একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করেছি। কি দরকার? আপনার তো একটা ডিটেকটিভ এজেন্সি আছে, তাই না? জি আছে। আপনার এজেন্সির সাথে আমার একটু কথা বলা দরকার। ছোটাচ্ছুর চোখ বড় বড় হয়ে গেল। তার টেলিফোনের সাথে কান লাগিয়ে নিঃশ্বাস বন্ধ করে যারা মাহি কাঞ্চনের কথাগুলো শোনার চেষ্টা করছিল তাদের চোখও বড় বড় হয়ে গেল। ছোটাচ্ছু বলল, আমার এজেন্সির সাথে দেখা করবেন? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি গোপনে দেখা করতে চাই। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা সব রকম গোপনীয়তা বজায় রাখি। আমাদের ক্লায়েন্টদের কথা কেউ জানে না, পুরোপুরি গোপন। মাহি কাঞ্চন বলল, আমার ব্যাপারটা একটু অন্যরকম। আমি ডিটেকটিভ এজেন্সির সাথে দেখা করছি, কথাটা জানাজানি হলে ফেসবুকে তুলকালাম হয়ে যাবে। সেখান থেকে পত্রপত্রিকা, টিভি চ্যানেল সব জায়গায় হইচই শুরু হয়ে যাবে। আমি জানি আপনার মতো সেলিব্রিটিদের সবসময় খুব সাবধানে থাকতে হয়। মিডিয়া জান খেয়ে ফেলে, তাই খুব গোপনে আপনাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, কিভাবে কথা বলতে চান? টেলিফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। সব থেকে ভালো হয় আপনাদের অফিসে কথা না বলে গোপনে যদি আপনার বাসায় দেখা করতে পারি। মাহি কাঞ্চন বাসায় চলে আসতে চায় শুনে বাচ্চারা নিঃশব্দে আনন্দে চিৎকার করার ভঙ্গি করতে লাগলো। এখনও তাদের বিশ্বাস হচ্ছে না মাহি কাঞ্চন নিজে ছোটাচ্ছুর সাথে কথা বলছে। ছোটাচ্ছু বলল, কোনো সমস্যা নেই, আপনি কখন আমার বাসায় আসতে চান? তার যে আসলে কোনো অফিসেই দেখা করতে হলে যে বাসাতেই দেখা করতে হবে সেই কথাটা আর বলল না। মাহি কাঞ্চন বলল, এখনই। ছোটাচ্ছু অবাক হয়ে বলল, এখনই? সেটা শুনে সব বাচ্চারা প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা হলো। তারা নিঃশব্দে দাপাদাপি করতে থাকে। মাহি কাঞ্চন বলল, হ্যাঁ এখনই। ঠিক আছে, আমি একা আসবো, কাউকে না জানিয়ে। ঠিক আছে। আমাকে সিকিউরিটি দেওয়ার জন্যই লোকজন থাকে, খুব বিরক্ত করে, তাদেরকে না জানিয়ে গোপনে আসব। ঠিক আছে, আপনার বাসার ঠিকানাটা দিন। ছোটাচ্ছু বাসার ঠিকানা দিয়ে টেলিফোনটা রাখার পর বাচ্চারা প্রথমবার তাদের বুকের ভেতরে আটকে রাখা কথাগুলো গগন বিদারী চিৎকার হিসেবে বের করল। সেই ভয়াবহ চিৎকার শুনে 3 তলা থেকে বড় ভাই, 2 তলা থেকে দাদি এবং মেজ ভাবি, 4 তলা থেকে ঝুমুখালা আর ছোট ভাবি ছুটতে ছুটতে চলে এলো। কোনো অঘটন ঘটেনি। মাহি কাঞ্চন ছোটাচ্ছুর সাথে দেখা করতে এসেছে শোনার পর তারা শান্ত হলো, কিন্তু তারাও বাচ্চাদের থেকে কম অবাক হলো না। ছোটাচ্ছু তাড়াতাড়ি ভিতরে গিয়ে শেভ করলো, একটা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরল। বাচ্চারা তার ঘরটা পরিষ্কার করে দিল। মাহি কাঞ্চন কোথায় বসে ছোটাচ্ছুর সাথে কথা বলবে কেউ জানে না, তাই তারা বাইরের ঘরটাও পরিষ্কার করে দিল। মেহমানকে কি খেতে দিবে সেটা ঝুমু খালা কয়েকবার জিজ্ঞেস করে জেনে নিল। তারপর ঝাঁটা নিয়ে বাইরে গিয়ে পুরো সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিল। তারপর বাচ্চারা সবাই জানালায় মুখ লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। প্রত্যেকবার একটা গাড়ি রাস্তা দিয়ে আসে তখন তারা উত্তেজিত হয়ে ওঠে। গাড়িটা যখন বাসার সামনে না থেমে এগিয়ে যায় তখন সবাই একসাথে দীর্ঘশ্বাস ফেলে। ঘণ্টা খানেক পর বাচ্চারা যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছে তখন বাসার সামনে একটা স্কুটার এসে থামল। মাহি কাঞ্চনের মতো এত বড় একজন গায়ক তো আর স্কুটারে করে আসবে না, তাই তারা স্কুটারকে কোনো গুরুত্ব দিল না, একটা গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। যদি গুরুত্ব দিত তাহলে দেখত স্কুটার থেকে মাহি কাঞ্চন নেমে এদিক সেদিক তাকিয়ে তাদের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছে। মাহি কাঞ্চন যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে তখন বাচ্চারা সবাই দেখল বড় একটা গাড়ি তাদের বাসার কাছাকাছি এসে থেমেছে। তারা মোটামুটি নিশ্চিত ছিল যে
এটা নিশ্চয়ই মাহি কাঞ্চনের গাড়ি, কিন্তু দেখলো গাড়ি থেকে কেউ নামলো না। দেখা যাচ্ছে গাড়ির ভিতরে কেউ বসে আছে, কিন্তু কেউই সেখান থেকে নামছে না। বিষয়টা যথেষ্ট সন্দেহজনক। কিন্তু ঠিক তখন তাদের কলিং বেল বেজে উঠল। বাচ্চারা সবাই একে অন্যের মুখের দিকে তাকালো। তারপর একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দরজার দিকে ছুটে যায়। সবাই মিলে একে অন্যকে ঠেলে দরজার সিটকেনি খুলে দিল। দেখল দরজার বাইরে মাহি কাঞ্চন দাঁড়িয়ে আছে। বাচ্চারা ঠিক করে রেখেছিল তারা মাহি কাঞ্চনকে দেখে কোনো বাড়াবাড়ি করবে না, তাই কেউ বাড়াবাড়ি করল না। শুধু চোখ বড় বড় করে সবাই নিঃশব্দে মাহি কাঞ্চনের দিকে তাকিয়ে রইল, যেন তারা একটা জিন, পরী কিংবা ভূতের দিকে তাকিয়ে আছে। এভাবে কয়েক সেকেন্ড কেটে গেল, কিন্তু শেষ পর্যন্ত প্রমি নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ ই করে একটা চিৎকার করে উঠল, এবং সেটা একটা চেইন রিয়াকশন শুরু করার মতো কাজ করলো। তখন সবাই একসাথে করে চিৎকার করে ওঠে। সেই চিৎকার এত বিকট যে মনে হলো বাসার ছাদ ধসে পড়বে। কিন্তু মাহি কাঞ্চন ঘাবড়ে গেল না, চোখ বড় বড় করে শান্ত মুখে তাদের দিকে তাকিয়ে রইল। তার মনে হয় আগেও অনেকবার এরকম অভিজ্ঞতা হয়েছে। বাচ্চারা কতক্ষণ চিৎকার করতো জানা নেই। ছোটাচু তাদের ধমক দিয়ে থামানোর চেষ্টা করলো, বলল, এই তোরা থামবি, কি শুরু করেছিস পাগলের মতো? তারপর মাহি কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, আসেন, ভিতরে আসেন। মাহি কাঞ্চন ভিতরে না ঢুকে ভুরু কুচকে ছোটাচুর দিকে তাকিয়ে রইল, বলল, আপনি ডিটেকটিভ? জি। আপনাকে দেখে মনে হয় ক্লাস 10-এ পড়েন। মাহি কাঞ্চনের কথা শুনে বাচ্চারা হি হি করে হেসে উঠল। ছোটাচুর কান একটু লাল হয়ে উঠল। তারপর মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, না না, আমি ক্লাস 10-এ পড়ি না, গত বছর মাস্টার্স পাশ করেছি। মাহি কাঞ্চন বলল, আমি ভেবেছিলাম প্রাইভেট ডিটেকটিভরা বুড়ো হয়, চোখে বাইফোকাল চশমা পরে, চুরুট না হলে পাইপ খাই। শান্ত বলল, ছোটাচুর একটা জিরো পাওয়ারের চশমা আছে, যখন বয়স্ক দেখাতে চায় তখন সেটা চোখে দেয়। টুম্পা বলল, একটা তাইও আছে, লাল রঙের। শান্ত বলল, কিন্তু টায়ের নট বাঁধতে পারে না, তাই সেটা সবসময় নট বাঁধা থাকে, তাই না ছোটাচ্চু? ছোটাচ্চু দাঁত মুখ খিচিয়ে বলল, তোরা চুপ করবি। মাহি কাঞ্চন কিছুক্ষণ অবাক হয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। তারপর ছোটাচ্চুর দিকে তাকিয়ে বলল, ছোটাচ্চুকে? ছোটাচ্চু একটু হাসার চেষ্টা করল, বলল, আমি। আপনার ছেলেমেয়েরা আপনাকে বাবা না ডেকে ছোটাচ্চু ডাকে কেন? ছোটাচ্চু লাল হয়ে বলল, এরা আমার ছেলে মেয়ে না, এরা আমার ভাই বোনের ছেলে মেয়ে। মাহি কাঞ্চন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে, সেরকমভাবে কয়েকবার মাথা নাড়ল। তারপর আবার তার ভুরু কুঁচকে উঠল। জিজ্ঞাসা করল, কিন্তু তাহলে তো আপনাকে চাচা কিংবা মামা ডাকবে, ছোটাচ্চু ডাকে কেন? প্রমি উত্তর দিল, বলল, আমরা ছোট চাচ্চুকে শর্টকাট করে ছোটাচ্চু বলি, আর যাদের ছোট মামা তারাও ছোটাচ্চু বলি। শান্ত ব্যাপারটা আরও পরিষ্কার করে দিল, বলল, ছোটাচ্চুর যখন বিয়ে হবে আর যখন ছেলে মেয়ে হবে তখন তারাও ছোটাচ্চুকে আব্বু না ডেকে ছোটাচ্চু ডাকবে, তাই না রে? বাচ্চারা সবাই মাথা নেড়ে সায় দিল। টুম্পা বলল, আমরা সবাই একসাথে থাকি, তাই যে যেটা ডাকে আমরাও সেটা ডাকি। চাচাকে মামা ডাকি, দাদিকে নানি ডাকি, চাচিকে ডাকি ভাবি, খালাকে আপু ডাকি। মাহি কাঞ্চন এবারে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল, অবাক হয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। টুনি এই জটিল আলাপটা থামানোর জন্য বলল, আপনি ভিতরে আসবেন না? আসবো? সব বাচ্চারা চিৎকার করে উঠল, হ্যাঁ। তারপর দরজা থেকে সরে তাকে ভেতরে ঢোকার জায়গা করে দিল। মাহি কাঞ্চন কেমন যেন একটু ভয়ে ভয়ে ভিতরে ঢুকল। ঢুকে এদিক সেদিক তাকাতে লাগলো, কিন্তু সব সময়েই বাচ্চাদের দিকে একটা চোখ রাখল। ছোটাচ্চু বলল, বসেন। মাহি কাঞ্চন কেমন যেন ভয়ে ভয়ে বলল, বসবো? ছোটাচ্চু কিছু বলার আগেই বাচ্চারা চিৎকার করে বলল, বসেন। মাহি কাঞ্চন সাবধানে একটা সোফায় বসল। বাচ্চারা তাকে ঘিরে এগিয়ে আসে। মাহি কাঞ্চন কেমন যেন ভয়ে ভয়ে তাদের দিকে তাকিয়ে রইল। ছোটাচ্চু তাদেরকে বলল, তোরা এখন যা, আমাদের এখন একটা জরুরি কথা আছে। টুম্পা বলল,
আমরা বসে থাকি, একটুও ডিস্টার্ব করব না। ছোটাচ্ছু গলা উঁচিয়ে বলল, না, ভাগ এখান থেকে, ভাগ। একটু থাকি। না, একটুও না, ভাগ। বাচ্চারা মন মরা হয়ে বের হতে থাকে। টুম্পা দরজার কাছাকাছি দাঁড়িয়ে মাহি কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে একটু ছুঁয়ে দেখি। মাহি কাঞ্চন কেমন যেন চমকে উঠল, বলল, ছুঁয়ে দেখবে? আমাকে? হ্যাঁ। কেন? গায়করা কিরকম হয় দেখতাম, টিপে দেখতাম। টিপে দেখতে? ছোটাচ্ছু বলল, না, টিপে দেখতে হবে না। একজন মানুষকে আবার টিপে দেখে কেমন করে? যা, ভাগ এখান থেকে। তাহলে ছুঁয়ে দেখি। মাহি কাঞ্চন কিছু বলার আগেই ছোটাচ্ছু বলল, না, ছুঁয়ে দেখতে হবে না, যা তোরা, আমাদের কথা বলতে দে। টুম্পা মুখ কাচুমাচু করে বলল, এই একটুখানি, প্লিজ। মাহি কাঞ্চন ভয়ে ভয়ে তার ডান হাতটা টুম্পার দিকে বাড়িয়ে দিল। তখন টুম্পার সাথে সাথে অন্য সবাইও তার হাতটাকে খাবলে ধরল। ছোটাচ্ছুকে রীতিমতো যুদ্ধ করে তাদের হাত থেকে মাহি কাঞ্চনের হাতকে ছুটিয়ে আনতে হলো। ছোটাচ্ছু তারপর সবাইকে ঠেলে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। একটা নিঃশ্বাস ফেলে বলল, ওহ, এই বাচ্চা কাচ্চাদের যন্ত্রণায় জীবনটা শেষ, সবগুলো একটা করে ইবলিস। মাহি কাঞ্চন ভয়ে ভয়ে তার মুক্ত করে আনা হাতটাকে পরীক্ষা করে বলল, কাজটা ঠিক করলাম কিনা বুঝতে পারছি না। কোন কাজটা? এই যে হঠাৎ করে চলে এসেছি, আমি ভেবেছিলাম মোটাসোটা বয়স্ক একজন ডিটেকটিভ হবে, কিন্তু আপনি এত বাচ্চা। ছোটাচ্ছু মুখ গম্ভীর করে বলল, বয়সটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা অনেক। আমি অনেক কেস সলভ করেছি, টেলিভিশনে সেটা নিয়ে নিউজ পর্যন্ত করেছে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা পুরস্কারও পেয়েছি। মাহি কাঞ্চন বলল, জানি, সেজন্যই এসেছি, কিন্তু ভাবছিলাম আপনি আরও মোটা হবেন, মোটা আর বয়স্ক। ছোটাচ্ছু এই প্রথম আরও মোটা না হওয়ার জন্য একটুখানি হতাশ অনুভব করল, কিন্তু কি বলবে বুঝতে পারল না। মাহি কাঞ্চন বলল, কোনো মানুষের সাথে কথা বললেই আমার মাথায় একটা চেহারা ভেসে ওঠে। যদি সেই চেহারার সাথে আসল চেহারা না মিলে, তখন খুব অস্থির লাগে। ছোটাচ্ছু দেখল আসলেই মাহি কাঞ্চনকে বেশ অস্থির লাগছে। ভয়ে ভয়ে বলল, ফ্যানটা ছেড়ে দেব? না, ফ্যান ছাড়তে হবে না। মাহি কাঞ্চন সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। মনে হলো মাথার মাঝে বয়স্ক এবং মোটা ছোটাচ্ছুর চেহারাটা সরিয়ে নতুন চেহারাটা ঢোকানোর চেষ্টা করছে। ছোটাচ্ছু কি করবে বুঝতে না পেরে পাশে চুপচাপ বসে রইল। ঠিক তখন বন্ধ করে রাখা দরজাটায় শব্দ হলো এবং মাহি কাঞ্চন চমকে উঠে চোখ খুলে বলল, কে 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 আছে? ছোটাচ্ছু বলল, মনে হয় আমাদের জন্য চা এনেছে। তারপর উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিল। সত্যি সত্যি ঝুমুখালা একটা ট্রেতে চা আর তার সাথে নানা রকম খাবার এনেছে। ঝুমুখালা ভেতরে ঢুকে টেবিলে চা নাস্তা সাজিয়ে রাখে। মাহি কাঞ্চন কেমন যেন ভয় পাওয়া চোখে সেদিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলে, চা নাস্তা কেন? আমি চা নাস্তা খাই না। ঝুমুখালা কোমরে শাড়ি পেঁচিয়ে বলল, আপনি খান না বললেই হবে নাকি? আপনাকে খেতে হবে। কেন? কেন আমাকে খেতে হবে? মাহি কাঞ্চন কেমন জানি একটু ভয় পেয়ে যায়। আমার ডাইল ফুরি দুনিয়ার মাঝে ফার্স্ট ক্লাস। আমেরিকার প্রেসিডেন্ট বারেক মিয়া যদি একবার খায়। ছোটাচ্ছু বলল, বারেক মিয়া না, বারাক ওবামা। একই কথা। যদি খাই তাহলে আমারে নোবেল পুরস্কার দিব। ঠিক আছে ঝুমু, তুমি যাও। আর আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পুরস্কার দেয় না, ডালপুরি বানানোর জন্য কোনো নোবেল পুরস্কার নেই। একই কথা। তারপরে তেজি ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে গেল। মাহি কাঞ্চন একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের পরিবারের মানুষজন একটু অন্যরকম। অন্যরকম মানে ভালো না খারাপ ছোটাচ্ছু বুঝতে পারল না বলে কোনো কথা বলল না। মাহি কাঞ্চন বলল, আপনাকে বলি আমি কেন এসেছি। বলেন। মাহি কাঞ্চন এদিক সেদিক তাকালো, তারপর গলা নামিয়ে বলল, কেউ একজন আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। ছোটাচ্ছু চমকে উঠে বলল, কিডন্যাপ? আপনাকে? হ্যাঁ। আপনি কেমন করে জানেন? আমি যেখানেই যাই
আমার আমার মনে হয়, কি মনে হয়? মনে হয় একটা সাদা গাড়ি আমার পিছু পিছু চাই। আপনি আপনার ফ্যামিলির লোকজনকে কিছু বলেননি? মাহি কাঞ্চন কেমন যেন হতাশ ভেবে মাথা নেড়ে বলল, বলেছি, লাভ হয় নাই। সেজন্যই তো আপনার কাছে গোপনে আসতে হলো। কিন্তু আপনার ফ্যামিলিকে বলে লাভ হলো না কেন? তারা আমার কথাকে কোনো গুরুত্ব দেয় না। আপনি এত বড় গায়ক, আপনাকে দেখলে একটা আস্ত জেনারেশন পাগল হয়ে যায়। আর আপনার ফ্যামিলি আপনাকে গুরুত্ব দেয় না, এটা কেমন কথা? কেন গুরুত্ব দেয় না? মাহি কাঞ্চন কেমন যেন মাছের মতো চোখের পাতি না ফেলে ছোটাচ্ছুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কারণ আছে। কি কারণ? বলা যাবে না। ছোটাচ্ছু থতমত খেয়ে বলল, ও